পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় পরমানন্দ মিশনের বেশ কিছু শাখা আছে। তারাও নিরলস প্রচেষ্টায় পীড়িত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। প্রত্যেকটি অঞ্চলের বৈশিষ্ট্য এবং প্রয়োজন অনুযায়ী এই সেবা কেন্দ্রগুলি গড়ে উঠেছে। তারই মধ্যে কয়েকটিতে আমরা গেলাম। বর্ধমানেরই দক্ষিণ দামোদর রায়নাতে আরেকটি শাখা তপবন আশ্রম। আজ থেকে 20 বছর আগে স্বামী পরমানন্দ চাকরির সুবাদে এখানে কিছু সময় কাটিয়েছিলেন। রাতের পর রাত এই শ্মশানে তিনি বসে থাকতেন। সেই সময় থেকেই তার বহুদিনের সঙ্গী জগাদা। আচ্ছা জগাদা, এটাই কি সেই রায়নার বিখ্যাত শ্মশান? হ্যাঁ, এখানে গুরু মহারাজের সাথে তোমার তো অনেক স্মৃতি আছে। অনেক স্মৃতি আছে। আচ্ছা, উনি কোথায় বসতেন? উনি ওই জায়গাটায় বসতেন। আচ্ছা, আমিও কাছে থাকতাম। হ্যাঁ। অনেক কিছু রাতের ঘটনা পর রাত আছে। অনেক রাত থেকেছেন এখানে, বহু রাত থেকেছেন। এখানটায় থাকতেন? একদম এখানটায় বসতেন? আমি একটু দূরে বসতাম। কোন দিকে মুখ করে বসতেন? এই সিলিন্ডারটার দিকে মুখ করে বসতেন। আচ্ছা, উনি কি তখন গেরুয়া পড়তেন নাকি? না, গেরুয়া পড়তেন না, প্যান্ট শার্ট পরতেন। আচ্ছা, কিন্তু এখানে এসে উনি প্যান্ট শার্ট খুলে রাখতেন। আচ্ছা, খুলে রেখে বসতেন, ধ্যানে বসার ইয়েতে বসতেন। আমার যেন মনে হতো উনি ধ্যান করছেন। হ্যাঁ। আমার সঙ্গে কিছুক্ষণ কথা বলে তারপরে চুপ হয়ে যেতেন। প্রথমেই আলাপ হলো আশ্রমের অধ্যক্ষ স্বামী পূর্ণানন্দের সাথে। জানতে চাইলাম বনগ্রামের সাথে তুলনা করলে এই আশ্রমের কোনো বিশেষ ভূমিকা আছে কিনা। তার পরিপূরক বলা যেতে পারে। আচ্ছা, কারণ ওখানেতে তো খানিকটা শিক্ষা হয়, আর বাকি যেটা শিক্ষা বাকি থাকে, বিশেষ করে হাতের কাজ, ভোকেশনাল ট্রেনিং বা হায়ার ক্লাস এডুকেশন, সেগুলো সাধারণত এখানে কি হয়। প্রথম দিকে আশ্রম যখন শুরু হয় তখন তো প্রাইমারি সেকশনটা ওখানে চলতো, কিন্তু হাই স্কুল ওখান থেকে বহু দূর ছিল, যার জন্য হাই স্কুল ক্লাস 5 থেকে 10 পর্যন্ত ছাত্ররা এখানে পড়াশোনা করে হাতের কাজ, ভোকেশনাল ট্রেনিং, যাতে তাদের হাত দুটো যাতে কাজে সক্ষম হয়, বাইরে থেকে এখান থেকে বেরিয়ে গিয়ে তারা যাতে মানে বেকার না হয়ে পারে, অর্থ করি যাতে স্বনির্ভর হয়ে পড়ে। আচ্ছা, এবার আমি আপনার কাছে জানতে চাইবো যে এই আশ্রমটির নাম হচ্ছে তপবন আশ্রম, এবং আমরা যখন এই আশ্রমটাতে ঢুকলাম একটা বেশ সেই প্রাচীন যুগের একটা তপবনের একটা স্নিগ্ধ যেন আবহাওয়া বা স্পর্শ যেন পেলাম। তা আবহাওয়া তৈরি হতো, এখানেও সেই রকমই একটা ভাবধারা গ্রহণ করা হচ্ছে। আসলে এই তপবন আশ্রম নামটা কিন্তু গুরুজি দিয়েছেন। আচ্ছা, এবং তিনি বলেছিলেন যে এটা প্রকৃত তপবন হয়ে উঠবে। আর গুরুজি তো আর্ট অফ লাইফ, আর্ট অফ লিভিং এর কথা বলেন, লাইফস্টাইলের কথা বলেন। তাতে আমাদের যে বৈদিক যে শিক্ষা ব্যবস্থা ছিল তার মধ্যে 4টে আশ্রমের কথা বলা হয়: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। এটা হচ্ছে আর্ট অফ লাইফ, আর্ট অফ লিভিং এর মধ্যে পড়ে, লাইফস্টাইলের। সেক্ষেত্রে প্রথম শুরুটা হবে ব্রহ্মচর্য আশ্রম। তো তপবন আশ্রম মানে এখানে ব্রহ্মচর্য আশ্রম। এই যে ব্রহ্মচর্য মানে হচ্ছে মাত্রা জ্ঞান। এই যে আমাদের হাত, পা, চোখ, কান, নাক, মুখ এবং আমার শরীরের যে সমস্ত ইন্দ্রিয়গুলো আছে, হ্যাঁ, যে ইন্দ্রিয়গুলোকে আমরা বলি কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, এইগুলো দিয়ে আমরা এই জাগতিক সব বস্তুকে পর্যবেক্ষণ করে দেখি। যেটা ফুলের মতন, যেমন ফুলের পাপড়ি মেলে, তেমনি মানুষের মধ্যে যে সুকুমার যে বৃত্তিগুলো আছে, সেই সুকুমার বৃত্তিগুলো যাতে প্রস্ফুটিত হয় তার জন্য শিক্ষা দেওয়া হয় ব্রহ্মচর্য আশ্রমে। হ্যাঁ, যার মধ্যে বিবেক জাগরণ, কাণ্ডব জ্ঞান, হ্যাঁ, এবং কতটা বা সংযম শিক্ষা।
তপবনে আপাতত 50টি ছেলে আছে, যার অধিকাংশই বনগ্রাম থেকে বিদ্যালয় শিক্ষা সম্পূর্ণ করতে এসেছে। স্কুল শিক্ষার সাথে সাথে ভোকেশনাল ট্রেনিং এর উপর বিশেষভাবে এখানে জোর দেওয়া হয় এবং ভবিষ্যতে শিক্ষার দিকটা সম্পূর্ণভাবে বনগ্রাম আশ্রমের দায়িত্বেই থাকবে এবং রায়নাকে বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র হিসেবেই গঠন করা হবে। খেলাধুলোর পর পড়াশোনা। Glowed on his sword hill. He was a daily master cadman of the happy king. This statue of the high priest. She was gilded all over with a leaf of fine gold. 530, 103, 510, হ্যাঁ 38টি ঘরে 38টি নারকেল পড়া হলে 800 হয়ে গেল, মোট কটা আমরা শুরু করবো কি করবেন? হ্যাঁ বাকি যে মোট রবীন্দ্রনাথ এখানে দিনদান শব্দটি প্রয়োগ করেছেন অতি তুচ্ছ বা ক্ষুদ্র দান অর্থে। কারণ যার হৃদয় নিকৃষ্ট অর্থাৎ যার হৃদয়ে কোনো প্রসাদ নেই, সে মানুষ তার হৃদয়ের দিক থেকে খুব দরিদ্র। রবীন্দ্রনাথ যে আমার দেবতা মন্দিরে নাই, মসজিদে নাই, আমার দেবতা আছে মানুষের মধ্যে। এটা আমাদের আশ্রমের লাইব্রেরি। এখানেতে ছেলেরা অবকাশ সময়তে বই নেয়, পড়াশোনা করে। কিরকম ধরনের বই আছে এখানে? এখানেতে তোমার যে কিছু বিপ্লবীদের বই আছে, কিছু জ্ঞান বিজ্ঞানের বই আছে, কিছু উপন্যাস রয়েছে, মহাপুরুষদের বিবেকানন্দের সব সেটই রয়েছে। ইংরেজি বাংলা সব রকম বই এখন এটি লাইব্রেরিয়ান করা হয়েছে, এই লাইব্রেরি দেখাশোনা করা হয়েছে। তোমার বইপত্র পড়তে ভালো লাগে? হ্যাঁ, কিরকম ধরনের বইপত্র তোমার ভালো লাগে? ডিটেকটিভ বা রোমাঞ্চ এসব গল্পের পড়তে হবে, আর এমনি মহাপুরুষদের জীবন আলম্ব বা সাধারণ। আর এর উপরে দণ্ডটা থাকবে। দণ্ডটা বসানো থাকবে কোথায়? কিসের উপরে? হ্যাঁ, এক প্লেটের উপরে। পিলার বা স্তম্ভের বিরুদ্ধে ওঠানামা করতে পারে। ওর ফাংশনটা হচ্ছে এই স্ক্রু সাহায্যে। হ্যাঁ, ওই এক প্লেটের উপরে আলম্ব যেটা রয়েছে, সেই আলম্বের উপরে এই দণ্ডটা উপরে আলতোভাবে ঝুলবে। হ্যাঁ, এইগুলো কি বলে? তরল বস্তুর আয়তন নির্ণয় করা যাবে। আর কঠিন বস্তু যেগুলো অসমান জিনিসপত্র, যার জন্য দেখানো বেশি যায় না। অ্যাপারেটাসের মধ্যে কম রয়েছে। এর সঙ্গে যদি অ্যাপারেটাস নিয়ে সঙ্গে ছেড়ে দেখানো যায়, অনেক কিছু ওরা উৎসাহ নিয়ে করতে পারে। এটা আমাদের এখানে গ্রামে একটা ছেলে আছে, ভালো আঁকতে জানে। আচ্ছা, সেই বলতে এদেরকে শেখাচ্ছে। পিটপির নিচে মৌনতার পরিবেশে সৌম স্বচ্ছ শুভ্র মূর্তি কেউ নেই। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। কেন খুঁজে? আশ্রমেরই এই ছাত্রটি ভাড়ার ঘরের দায়িত্বে আছে। দিনের বেলা তোমার দিনে আর রাতে মিলিয়ে কত কিলো চালের ভাত হয় এখানে? 15 থেকে 16 কিলো। শুধু ভাড়ারই নয়, রান্নাঘর, বাজার, বাগান পরিচর্যার সমস্ত দায়িত্বই আশ্রমের ছেলেরাই কাঁধে তুলে নিয়েছে। তো
এই এত কাজ ওরা করছে, তার সাথে পড়াশোনা করছে, সবকিছু করছে, এগুলো কি কিছুটা কর্তব্য মনে করে করছে, না হাসি মুখে ভালোবেসেই করছে? আপনার কি মনে হয়? আমার কথা হচ্ছে যে দুটোই তো ঠিক, কারণ কর্তব্য মনে করে করাটাও ঠিক। আর কর্তব্য করতে গিয়ে যদি ভালো লাগে তখন তার হাসি মুখেই সে করবে। মহারাজের কাছে জানা গেল যে সাধারণত ছুটির দিনেই ছেলেদের কাঠের কাজ শেখানো হয়, এবং এখানকারই একজন স্থানীয় শ্রমশিল্পী এসে তাদের বিনা পারিশ্রমিকে কাজ শেখান। আপনার কেমন লাগছে? ছেলেরা নিজেরাই এখানকার গাছ কেটে আসবাবপত্র তৈরি করতে শিখেছে। যেমন আশ্রমের লাইব্রেরির বিভিন্ন আসবাবপত্র ওরা সম্পূর্ণভাবে নিজেরাই তৈরি করেছে। From the start, and the gentleman out there is taking in the sun. A bit optimistic, but nevertheless, it's to be ashamed of there in the first hit. This has been a good spell for him. শোবার আগে সবাই মিলে সদ্গ্রন্থ পাঠ ও আলোচনা। স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের কল্যাণের জন্য নিজের জীবন পার করেছিলেন। শ্রী হারাধন ঘোষ একটি সরকারি স্কুলে শিক্ষাদান করেন। তার পাশাপাশি তিনি এই আশ্রমেরও একজন বিশিষ্ট শিক্ষক এবং আবাসিক। তার কাছে জানতে চাইলাম যে স্কুলের যে প্রথাগত শিক্ষা এবং এই আশ্রমের শিক্ষা, এই দুটোর মধ্যে কোনো মৌলিক পার্থক্য তার চোখে পড়ে কিনা। দেখুন, এখানে একটা বৈচিত্র্য রয়েছে, যদিও স্কুল জীবন এবং আশ্রমিক জীবন দুটোর মধ্যে অনেকখানি পার্থক্য। কারণ এখানে আশ্রমের মধ্যে আছে একটা হৃদয়ের সম্পর্ক, প্রেম পেলাম, তার বিনিময়ে আমি ছাত্রদের সঙ্গে বা এখানকার ছেলেদের সঙ্গে কতটা পাবো সে আশা কিন্তু মোটেই নেই, কিন্তু আমার একটা আশা থাকে। দ্বিতীয়ত এখানে স্বতঃস্ফূর্ততা বেশি, এই জন্যই যেখানে হয়তো আমি কোনো জিনিস নিয়ে পড়াতে বসলাম, যেটা পড়াতে 8 ঘন্টা বা 1 ঘন্টা সময় লাগবে, সেই দিন হয়তো কি ইচ্ছা হলো ঠাকুরের, না পড়িয়ে পুরোপুরি ছেলেদিকে হয়তো ব্রহ্মচর্য শিক্ষাই দিলাম, কিংবা বেদান্তের কথা বললাম, ধর্মের কথা বললাম, অথবা ওদের নৈতিক দৃঢ়তার কথা বললাম, সমাজ সম্পর্কে সচেতন করলাম, এই করতে গিয়ে সময়টা কাটিয়ে দিলাম, সেদিন পড়ানোই হলো না। স্কুলে কিন্তু এই স্কোপটা নেই, কারণ সরকার থেকে একটা সিলেবাস বেঁধে দেওয়া হয়েছে, সেটা শেষ করতে না পারলে পরীক্ষার তাগিদ আছে। কাজেই স্কুলে ছেলেদিকে সাধারণত নৈতিক শিক্ষা দিয়ে বর্তমান যুগে শিক্ষিত করা যায় না, যেটা আশ্রমে সম্ভব। কাজেই আশ্রমে ছেলেদিকে যখন পড়াতে বসি বা এদিকে নিয়ে যখন নাড়াচাড়া করি, তখন যে আনন্দ, তখন হৃদয়ের বা চিত্তের যে স্বতঃস্ফূর্ততা, সেটা কখনোই স্কুলে পাওয়া যায় না। একজন অভিভাবক হিসেবে আপনি এই ছেলেগুলোর কাছ থেকে ভবিষ্যতে কি প্রত্যাশা করেন? সমাজের কোনো ক্ষতি করবে না, সুখে স্বচ্ছন্দে জীবনযাপন করবে। সর্বোপরি এখানে যে আদর্শ নিয়ে মানুষ হয়ে যাচ্ছে, সেই আদর্শকে তারা জীবনে প্রতিষ্ঠা করবে এবং আরো 10 জনের কাজে লাগবে। আমি আরো বেশি সন্তুষ্ট হব যে এরা ভবিষ্যতে 20 টাকা রোজগার করে যখন সমাজের গরিব মানুষের মুখে 10টা টাকা তুলে দেবে, আর সেই 10 টাকা থেকে ওরা কষ্ট করে সংসার জীবন প্রতিপালন করবে। একদম প্রথম অবস্থা থেকে যারা আশ্রমের সাথে রয়েছেন এবং সব রকমভাবে সহযোগিতা করে চলেছেন, তাদেরই কয়েকজনের সাথে আমরা আশ্রমের পূর্ব ইতিহাস এবং স্বামী পরমানন্দ সম্বন্ধে কিছু জানতে চাইলাম। প্রথমে কথা হলো জগাদার সাথে। উনি রায়নাতে আসলেন 75-এর নভেম্বর মাসে ইলেকট্রিশিয়ান কাজ করার উদ্দেশ্যে। আর এই আমাদের আশ্রমিক হয়েছে এখন মানে প্রজ্ঞানন্দ মহারাজ,
ও তখন আমাদের রায়নারই ছেলে, ওর সঙ্গে প্রথম রাত্রেই আলাপ হয়েছিল। কারণ মহারাজটা পরিচয় করে দিতে হয়নি। আমি দেখছি পুকুরের অপোজিট দিকের ঘাটে উনি দাঁতন করছেন, আমার দিকে দৃষ্টি করে আছেন। আমিও তখন ওনার দিকে তাকিয়ে, লোকটা অচেনা লোক, এরকম একটা চিন্তা করছি কোথা থেকে কে এসছে। তখন দেখি আমার কাছের দিকে এগিয়ে আসছেন। তো আমার কাছাকাছি যখন হয়েছে, আমি একটা অন্য দিকের ঘাটে ছিলাম, তো কাছাকাছি হওয়ার পরে তখন উনি আমাকে বললেন, আপনি কি তবলা বাজান? প্রথমেই, আপনি কি তবলা বাজান? তখন আমি বললাম যে কেন বলুন তো? বলছে না, কিছু মনে করবেন না, আপনার কপাল থেকে মনে হচ্ছে আপনি তবলা বাজান। তখন আমি বললাম যে আপনি ভগবান নাকি, যে আমাকে দেখি আপনি করে দিতে পারলেন যে আমি তবলা বাজাই কিনা? এই প্রথম পরিচয়। যে মাঠে ঘাটে শ্মশানে টশানে যখন যেত তখনই বলছে, রায়নাতে আমার একটা অনাথ আশ্রম করবার ইচ্ছা, একটু জায়গা টায়গা পেলে একটা অনাথ আশ্রম করতাম। তা ওনার কাজের গতি, যেমন ইলেকট্রিশিয়ান কাজ করতে এসেছিলেন, ইলেকট্রিক মানে বিদ্যুতের কাজ, ওনার গতি দেখছি কাজের কর্মের গতি বিদ্যুতের মতো। মানে আজও দেখে যাচ্ছি ওনার গতি সেই বিদ্যুতের মতনই রয়েছে, একটু কমেনি। কারণ বিদ্যুতের কাজ করতে এসেছিলেন, সেই বিদ্যুৎ গতি দিয়ে উনি চলছেন। তো ওনার সংকল্প হলো যে রায়নাতে একটা কিছু করবো, কোনো রকমে একটা জায়গা পাওয়া গেল, একে তাকে ধরে ছিলাম, বা আরো দু একজন ছিল, একজন চন্দ্রমা, হ্যাঁ, উনিও জমিটার মধ্যে জড়িত আছেন। হ্যাঁ, তো সেইভাবে আশ্রম আস্তে 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 গড়ে উঠেছে। বিশাল আনন্দ লাগছে এবং দেখতে পাচ্ছি যে আশ্রম এখানে গড়ে ওঠার পর রায়নার পরিবেশ আলাদাভাবে তৈরি হয়েছে। আগের পরিবেশ ছিল ডাকাতের জায়গা ছিল, মধুমাতালের জায়গা ছিল, গাঁজার আড্ডা হতো এখানে সেখানে। এই আশ্রম হওয়ার পর অনেক লোকের এখানে সমাগম হচ্ছে, বা ভালো মানে একটা ভালোর দিকে দেখতে পাচ্ছি, কিছু অবনতির দিক দেখতে পাচ্ছি না। হ্যাঁ, খুবই ভালো লাগে। এখানকার যে মহারাজ থাকেন, ওই মহারাজের কাছে সঙ্গ করতে আমি নিজে আসি। উনি কথা প্রসঙ্গে বলতেন যে আমি সহজ মানুষদের খুব ভালোবাসি। তো আমার মধ্যে হয়তো উনি সহজতা দেখেছিলেন, তাই উনি আমাকে ছাড়া আর কারো সঙ্গ করতেন না সেই সময়। আমার সঙ্গেই বেশিরভাগ সঙ্গ করতেন এবং আমার বাড়িতেই থাকতেন বা যেতেন। মাও দেখলো যে আমার এটা ছেলে, যা কিছু খাবার তৈরি হয় ওনাকে না দিয়ে মা কিন্তু আমাদেরকে দিতেন না। মানে মা এরকম ভাবেই ওনাকে ভালোবাসতেন। তা এখনো মায়ের সেই অবস্থাই আছে যে ওনার জন্য কোনো কিছু না রেখে আমাদেরকে আজও দেন না। এইটাই উনি থাকতেন, ওইখানটায় বসে উনি সিটিং করতেন। হ্যাঁ, আর খাওয়া দাওয়া করানো তো এই ঘরটার ভিতরে। জগাদার বাড়িতে বাড়ির সকলের সাথে আশ্রমের কিছু ভক্ত। কথা হলো জগাদার মায়ের সাথে। বললো আমিও ছেলে বলি ডাকবো, তাই সেই ও আমার আপন হয়ে গেল, আমিও মায়ের নিজের মা হয়ে গেল। আবার কি, ও আমার শিশু ছেলে হয়ে গেল। আমি শিশুর মতনই ওকে দেখি, ও যত বড়ই হোক না, আমি ওকে দেখি শিশু ছেলে। দেখুন, গুরুজির সাথে আমার আলাপ হয়েছে 1975 সালে নভেম্বর মাসে। তো উনি প্রথম এখানে এসেছিলেন ইলেকট্রিকের কাজ করতে। তো প্রথম দিনই চায়ের দোকানে বসে আছি আমি আর আমার এক বন্ধু মিহির, যে এখন প্রজ্ঞানন্দ, হিমাচল প্রদেশ আছে, আমাদের আশ্রমেরই সন্ন্যাসী। দুজনে বসে চা খাচ্ছি, উনি ঢুকলেন এবং সেই সময় প্যান্ট শার্ট পরে ঢুকছেন, ঘাট পর্যন্ত চুল। এক নজরে দেখি আমার ভালো লাগে। তো হসপিটালে এক ডাক্তারবাবু ছিলেন, উনি নাম জিজ্ঞাসা করলেন। সেই সময় উনি পুরো খ্রাইস্টের ভাবেই যেন থাকতেন এবং নাম বলেছিলেন, আমার নাম হচ্ছে রবার্ট ডি ক্রুজ। নিজের কথা বলছেন, কখনো খ্রাইস্টের কথা বলছেন, ভগবান বুদ্ধের কথা বলছেন, তারপরে রামায়ণ মহাভারত থেকে বলছেন। উনি আমাদের সঙ্গে বন্ধুর মতো মিশলেন, একসাথে গেছি, কোনো জায়গায় বসেছি, কিন্তু কখনো মুখে বাজে কথা। এইটা আমাদের মনে স্ট্রাইক করছে যে তখন ওনার বয়স 18-20 বছর কি 21 বছর, আমাদের ওই রকম বয়স। মনে হচ্ছে যে উনি হয়তো বাইরে কোথাও থেকে ঘুরে এসেছেন, কিছু বিদ্যা শিখে এসেছেন। কখনো মনে হচ্ছে হয়তো কামরূপ কামাখ্যা গিয়েছিলেন, সেখান থেকে কিছু মন্ত্রতন্ত্র শিখেছেন, মন্ত্রতন্ত্র শিখে আমাদের উপর আরোপ করছে। এরপরে প্রায় 2 মাস 1 মাস যাওয়ার পর উনি একদিন বললেন যে আমার সাথে বেরোলে তোমাদের কোনো ভয়ের কারণ নেই, ভয় খাবে। এটা অবশ্য উপলব্ধি করি যে উনি কাছে থাকলে ভয় বলে জিনিসটা যেন দূরে সরে যেত। অন্য প্রসঙ্গে ছেলেগুলোকে আমরা মনে করছি যে এদের কিছু একটা কাজের প্রয়োজন, তাদেরকে আমাদের যে সমস্ত গুরু ভাইয়েরা আছেন
এই কলকাতা বা হাওড়ায় তাদের ফ্যাক্টরি আছে, সেখানে হয়তো কাউকে রিক্রুট করে দেওয়া হচ্ছে। আবার কিছু ছেলেকে পড়ানোও হচ্ছে, সেটা পুরোপুরি আশ্রমের খরচায় নয়, কিন্তু আশ্রমের সঙ্গে যোগাযোগটা আছে। উচ্চশিক্ষা এইভাবে উচ্চশিক্ষা দেওয়া হচ্ছে। কেউ হয়তো তাদের কোনো আত্মীয়র বাড়িতে গেছে অথবা আমাদের কোনো ভক্তের বাড়িতেই আছে, সেখানে পড়াশোনা করছে, প্রয়োজনে তাদের বই খাতা বা কখনো কখনো টাকা পয়সা এগুলো দেওয়া হচ্ছে, কিন্তু আশ্রমে রাখা হচ্ছে না মাধ্যমিক পাস করার পর। এক সন্ন্যাসিনীর মতন জীবনযাপন করেন শিক্ষয়িত্রী সন্ধ্যামা। আমি প্রথম গুরুজিকে দেখে তো আমার মধ্যে একটা পা থেকে মাথা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত একটা বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল। দিয়ে আমি বললাম উনি কে এসছেন, কে আমার ঘরে এলেন? ওনার সঙ্গে তো জন্মান্তরে আমার সঙ্গে পরিচয়। উনি বললেন যে এখানে একটা কিছু করতে চাই, এখানে আমি এতদিন রয়েছি, একটা কিছু করতে চাই আশ্রম। তখন আমি সানন্দে, আমার এখানে একটু জায়গা ছিল, তখন আমি সানন্দে মানে বললাম যে এখানে করুন, আমি জায়গা দিচ্ছি, এই বলে আশ্রম করা হলো। ওদের সঙ্গে দেখা হওয়ার পর আমার জীবন ধন্য হয়ে গেছে। আমি যা চেয়েছিলাম, যাকে আমি খুঁজতাম এতদিন ধরে, মানে কাকে যেন আমি খুঁজতাম, কিন্তু আমি পেতাম না। কি যে খুঁজতাম, কাকে খুঁজতাম তাও আমি বুঝতে পারতাম না। তারপরে যখন গুরুজিকে পেলাম, সে খোঁজা আমার শেষ হলো। এবং আগে বুকের মধ্যে একটা যন্ত্রণা হতো, মানে কাকে আমি খুঁজছি, কি আমি চাইছি সেটা বুঝতে পারতাম না। তারপরে যখন গুরুজিকে পেলাম, তখন সেই যন্ত্রণাটা আমার দূর হলো এবং আমি বেশ মনে করছি যে আমার জীবন ধন্য হয়ে গেছে। এত আনন্দে তার মানে লোকে বিশ্বাস করে না বললে যে একা থাকতে ভালো লাগে, অবিশ্বাসী করে, কিন্তু আমার তো মানে ভীষণ ভালো লাগে। একা থেকে থেকে গুরুজির কথা ভাবতে মানে আমার বহু সময় চলে যায়, ঘন্টার পর ঘন্টা আমি ভাবতে পারি। আপনি যখন সংসার ছেড়েছিলেন তখন কি আপনি ভেবেছিলেন যে এইভাবে আপনি একটা বৃহৎ কর্মযজ্ঞের সাথে জড়িয়ে পড়বেন, নাকি আপনি ভেবেছিলেন যে আপনি একলা নির্জন স্বাধীনভাবে আপনি আত্মচিন্তায় মগ্ন হবেন? কি চিন্তা করেছিলেন আপনি? চিন্তাটা প্রাপ্তির নয়, বলা যায় ব্যাপ্তি। আচ্ছা। কারণ এই আশ্রম জীবনটা আমার কোনো একটা বিচ্ছিন্ন জীবন না। আমি এর আগেও সমাজের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত ছিলাম। হ্যাঁ, এবং যেহেতু আমি ছোটবেলা থেকে বিবেকানন্দের আদর্শ হিসেবে গ্রহণ করেছি, সেহেতু আমার কাছে সেই বাণীটি সবচেয়ে ভালো লাগে। সমস্ত দেবদেবী এখন স্বীকৃত রাখা, ৩৩ কোটি দেবদেবী, ভারত মাতায় একমাত্র আরত জোড়াতে হবে। তো ভারতবর্ষের এই দুরবস্থা দেখে নিজের মনে খুব কষ্ট অনুভব হলো। কারণ যে ভারতবর্ষে বহু রক্তের বিনিময়ে ভারতের স্বাধীনতা পাওয়া গেছে, আর যে ভারতবর্ষ, প্রাচীন ভারতবর্ষ সাহিত্য, শিল্পে, ধর্মে সমস্ত দিকে বিকাশ ছিল, হ্যাঁ, যেখানে খাদ্যের কোনো অভাব ছিল না, আজকে সেই ভারতবর্ষতে মানুষকে দারিদ্রতার মধ্যে দিয়ে, অশিক্ষার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। তো ছোটবেলা থেকেই আমি যতটুকুই পারতাম, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান সব জায়গাতেই রয়েছে, তার সঙ্গে যুক্ত থেকে নিজেকে যতটা পেরে উজাড় করে দিয়ে কাজ করতাম। শুধু পরমানন্দজিকেই দেখলাম যিনি কমপ্লিট, যিনি রাষ্ট্র দর্শন থেকে আরম্ভ করে, সমাজ দর্শন থেকে আরম্ভ করে, মানুষের ব্যক্তিগত বিকাশ থেকে আরম্ভ করে, এবং দেশকালের গণ্ডি পেরিয়ে গিয়ে যে সমগ্র যে মনুষ্য জাতি তাদের একটু উদ্বুদ্ধ করার জন্য, হ্যাঁ, তিনি যে চেষ্টা চালিয়েছেন বা যিনি যে সমস্ত সৎসঙ্গগুলো করেন, সেগুলো দেখে আমার খুব ভালো লেগেছে। একজন সন্ন্যাসী দেখলাম সমস্ত ব্যাপার নিয়ে চিন্তা করেছে। আপনি ব্যক্তিগতভাবে একজন মানুষের পূর্ণতা বলতে কি বোঝেন? মানে আপনার আমার পূর্ণতা কোথায়? মূল কথা হচ্ছে যে আমরা সেই সত্যকে আমরা জানতে চাই, যে সত্যের উপরে আধার করে এই সমস্ত জগৎটা পরিচালিত হচ্ছে। হ্যাঁ, সেই সত্য বা সেই আত্মতত্ত্বকে, এটাকে জানাই মানুষের লক্ষ্য। কারণ প্রতিটি মানুষ শান্তি ও আনন্দের অন্বেষণ করছে, আর এই শান্তি আনন্দ লাভটা হয় যখন নিজের আত্মজিজ্ঞাসা জেগে ওঠে এবং নিজের আত্মজ্ঞান লাভ হয়। হ্যাঁ, তখনই তার মধ্যে শান্তি ও আনন্দ প্রতিষ্ঠা লাভ হয়। মহারাজের স্বরচিত কবিতা নীলকণ্ঠ। সবের উপর দিয়ে চলেছি, সব পাহারায় আছি, দেখেছি সব নিয়ে সবেদের ভাগাভাগি। শ্মশানের বুকে পা রেখে পশ্চিমে মুখ করে দেখেছি পূবের সূর্য উদয়। দেখেছি মরার শিরীষ গাছ কেমন করে লতার বেষ্টনীতে সবুজ হয়ে উঠেছে। প্রাণের চেতনায় মুখর নীলকণ্ঠ কেমন করে
তাতে বসে গান গেয়েছে আর ঝাঁপ দিয়েছে খালের জলে। একটি একটি করে পালক দিয়েছে আমায় উপহার আপন পাখনা থেকে।